হাই, আজকে আমরা কয়েকটা প্রশ্ন সলভ করব এবং তোমাদেরকে দেখাবো কিভাবে প্রশ্ন সলভ করতে হয়। আমরা কয়েকটা ম্যাথমেটিক্স কোশ্চেন রেখেছি এবং কতগুলো ইউনিট কিভাবে বের করতে হয় একটা কোশ্চেনের অ্যান্সারের সেই জায়গাটাও আজকে আমরা সলভ করব। তো আজকের এই ছোট ক্লাস ভিডিওতে আমরা তোমাদেরকে শেখাবো যে কিভাবে একটা নিউমারিক্যাল সলভ করতে হয় এবং কিভাবে কোশ্চেনের ইউনিটটাকে ঠিক করে বের করতে হয়। তাহলে চলো আমরা প্রথমে কোশ্চেনটা সলভ করার চেষ্টা করি। কোশ্চেনে বলা হয়েছে যে একটা ইলেকট্রন অ্যান ইলেকট্রন অ্যান্ড এ প্রোটন হ্যাভ সেম কাইনেটিক এনার্জি। তাহলে যে ইনফরমেশনগুলো কোশ্চেন দেওয়া থাকবে সেগুলো প্রথমে লিখবে যে কাইনেটিক এনার্জি ইলেকট্রন এবং কাইনেটিক এনার্জি প্রোটন দুজনের সেম বলে দেওয়া হয়েছে। হুইচ পার্টিকেল হ্যাজ লার্জার ডি ব্রগলি ওয়েভলেন্থ। তাহলে আমাকে ইলেকট্রন এবং প্রোটনের ডি ব্রগলি ওয়েভলেন্থ সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমাদের কোশ্চেনে এইটুকু ইনফরমেশন দেওয়া আছে, আমাদেরকে বের করতে হবে ডি ব্রগলি ওয়েভলেন্থ। তাহলে আমরা প্রথমে যাব ডি ব্রগলি ওয়েভলেন্থের ফর্মুলাতে। আমরা জানি ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই এমভি। এখন দেখো কাইনেটিক এনার্জি দেওয়া আছে, তাহলে আমাদেরকে এই মোমেন্টাম পি কে কাইনেটিক এনার্জির ফরম্যাটে আমাদেরকে লিখতে হবে। পি কে কাইনেটিক এনার্জির ফরম্যাটে আমাদের লিখতে হবে। তাহলে আমরা প্রথমে ফর্মুলা ডিরাইভ করবো। আমরা এত কিছু মনে রাখবো না, মাথার মধ্যে বেশি মুখস্থ করবো না, সবসময় আমরা খাতাতে কষে বের করার চেষ্টা করবো। আমরা কাইনেটিক এনার্জি কি জানি? হাফ এম ভি স্কোয়ার। তাহলে আমি যদি উপরে এম দিয়ে গুণ করি তাহলে এম এর সাথে এম গুণ করলে এম স্কোয়ার এবং ভি স্কোয়ার হবে, এবং নিচে এম দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে আমাদের একই থাকছে সমীকরণ। এখন এম ভি পি ইকুয়ালস টু আমরা কি জানি? মোমেন্টাম পি ইকুয়ালস টু এম ভি। তাহলে আমরা লিখতে পারি কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু পি স্কোয়ার বাই 2m। কারণ এম স্কোয়ার ভি স্কোয়ারকে আমরা লিখতে পারি এম ভির হোল স্কোয়ার, তাহলে সেটা পি স্কোয়ার বাই 2m। তাহলে পি ইকুয়ালস টু আমরা লিখতে পারি 2m। কাইনেটিক এনার্জিকে আমি শুধু কে দিয়ে লিখছি, কাইনেটিক এনার্জি কে, পি স্কোয়ার ইকুয়াল টু, তাহলে পি ইকুয়াল টু কি হবে? রুট ওভার 2m কে। তাহলে আমাদের সমীকরণ ডি ব্রগলির সমীকরণটা আমাদের যদি মডিফাই করি তাহলে কি হবে? এইচ বাই পি ছিল, তাহলে সেখানে ওটা হয়ে যাবে এইচ বাই রুট ওভার 2m ক্যাপিটাল কে ফর কাইনেটিক এনার্জি। তাহলে এবারে চলো আমরা ল্যামডা ই এবং ল্যামডা পি বের করার চেষ্টা করি। তাহলে আমরা বলতে পারি ইলেকট্রনের ক্ষেত্রে ডি ব্রগলি ওয়েভলেন্থ ল্যামডা ই হবে এইচ বাই রুট ওভার মাস, ইলেকট্রনের মাস এবং ইলেকট্রনের কাইনেটিক এনার্জি কে। এবং ল্যামডা পি ফর প্রোটন, প্রোটনের ক্ষেত্রে ডি ব্রগলি ওয়েভলেন্থ হবে এইচ বাই, এইচ হচ্ছে কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, তার জন্য কোনো চেঞ্জ হবে না, রুট ওভার 2m মাস, প্রোটনের মাস হবে, আর কাইনেটিক এনার্জি প্রোটনের হবে। তাহলে আমরা যদি ল্যামডা ই বাই ল্যামডা পি বের করার চেষ্টা করি তাহলে কি করতে পারি? আমরা ল্যামডা ই কাজটা আমরা জানি এই ফর্মুলা, এবং ল্যামডা পি সমান আমরা জানি এইচ বাই রুট ওভার 2m পি কে। তাহলে এখানে এইচ কেটে যাবে কারণ দুটোই কনস্ট্যান্ট। তাহলে আমরা যদি ভালো করে লিখে দেখো, এটা পুরোপুরি উপরে চলে যাবে আর এটা নিচে চলে আসবে, তাহলে রুট ওভার 2m পি কেপি ডিভাইডেড বাই রুট ওভার 2m কে ই। এখন আমরা কি দেখেছি যে কোশ্চেন বলে দেওয়া আছে কাইনেটিক এনার্জি ইলেকট্রন এবং প্রোটনের সমান। তাহলে এই রুটের মধ্যে টার্মগুলো কেটে যাবে। তোমরা যদি আর একটু ভালো করে বোঝার চেষ্টা করো তাহলে আমি লিখতে পারি রুটের মধ্যেই পুরোকে লিখতে পারি রুট এ বাই রুট বি, আমরা লিখতে পারি রুট ওভার এ বাই বি, তাহলে 2m পি কেপি ডিভাইডেড বাই 2m কে। তাহলে কাইনেটিক এনার্জি দুজনের সেম আর দুই তো কনস্ট্যান্ট কেটে যাচ্ছে। তাহলে আমরা কি দেখতে পেলাম? ল্যামডা ই বাই ল্যামডা পি হচ্ছে রুট ওভার এমপি বাই রুট ওভার এম। এখন আমরা তোমাদের একটা ডাটা দিয়েছি, এই ডাটাতে দেখো যে প্রোটনের মাস যদি 1 ধরা হয়
1 ইউনিট ধরা হয়, তাহলে ইলেকট্রনের মাস তার হচ্ছে 1/1836 টাইম লোয়ার। তাহলে আমরা কি জানি যে মাস অফ প্রোটনের মাস হচ্ছে হায়ার দেন ইলেকট্রনের মাস। তাহলে এই ভাগফলটা কি হবে, সবসময় একটা পজিটিভ রাশি হবে। ধরো এটা হচ্ছে আমার 3, ধরলাম 3 সবসময়, কারণ প্রোটনের মাস বেশি হবে ইলেকট্রনের মাসে থাকতে। এটা অ্যাকচুয়ালি কত হবে, অ্যাকচুয়ালি যদি ভাবো √1836। তাহলে এই রুট করলে ধরলাম কিছু একটা 3-4 সংখ্যা তুমি পাবে, আমি ধরলাম 3x। তাহলে ইলেকট্রনের যে ডিবগলি ওয়েভলেন্থ হবে সেটা 3x টাইম মাল্টিপ্লাইড উইথ প্রোটনের ডিবগলি ওয়েভলেন্থ। তার মানে ইলেকট্রনের ডিবগলি ওয়েভলেন্থ অনেক বেশি হবে প্রোটনের থাকতে। তো এই কোশ্চেনে আমরা ম্যাথমেটিক্যালি এইভাবে সলভ করলাম, এবং তাহলে আমাদের এখানে অ্যান্সারটা কি হবে না প্রোটন। আরেকটা আমরা সহজভাবে কি করতে পারি, সহজভাবে যেটা করতে পারি সেটা হচ্ছে ল্যামডা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল টু মাস। তাহলে যার মাস বেশি হবে তার ল্যামডা কম হবে। এখান থেকেও আমরা বই করতে পারি, এত ক্যালকুলেশন না করেও আমরা ছোট্টভাবে যদি বোঝার চেষ্টা করি, ডিবগলি ওয়েভলেন্থ হচ্ছে মাসের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। তো যার মাস বেশি হবে তার ল্যামডা কম হবে। তাহলে প্রোটনের মাস বেশি, তাহলে প্রোটনের ল্যামডা পি কম হবে। তাহলে ল্যামডা ইলেকট্রনের ল্যামডা ই ডিবগলি ওয়েভলেন্থ বেশি হবে। তাহলে বুঝতে পারলে আমরা যে জিনিসটা শেখালাম তোমাদেরকে, যে প্রথমে পরীক্ষাতে প্রশ্নের মধ্যে কি ইনফরমেশন দেওয়া আছে, দুজনের কাইনেটিক এনার্জি সমান, সেই ইনফরমেশনটা দেওয়া আছে। আর প্রশ্নে কি জানতে চেয়েছে, ডিবগলি ওয়েভলেন্থ জানতে চেয়েছে। এরপরে আমরা চলে আসবো আমরা ডিবগলি ফর্মুলা কি জানি, আমরা এইটুকু ফর্মুলা জানি। এবার এখানে কাইনেটিক এনার্জির সাথে যেহেতু কোশ্চেন সলভ করতে বলেছে, তাহলে আমরা কাইনেটিক এনার্জিকে মোমেন্টামে কনভার্ট করবো, এবং কাইনেটিক এনার্জিকে মোমেন্টামে কনভার্ট করতে গিয়ে আমরা কি দেখতে পেলাম, কাইনেটিক ইকুয়াল টু p²/2m। তো সেখান থেকে আমরা পির ভ্যালু বের করলাম, এবং আমরা কি বললাম সমীকরণটাকে আমরা মডিফাই করলাম, ল্যামডা হয়ে যাবে কত h/√2m কে। এবং সেখান থেকে আমরা বলতে পারি ল্যামডা হচ্ছে কাইনেটিক এনার্জি যদি সেম থাকে, ল্যামডা হবে মাসের ইনভার্সলি প্রপোর্শনাল, ব্যস্তানুপাতিক। তাহলে মাস যত বাড়বে ল্যামডা ভ্যালু তত কমতে থাকবে। এবং সেখান থেকে আমরা এখান থেকে বললাম ল্যামডা ই/ল্যামডা পি ভ্যালু তোমরা এইভাবে বের করতে পারো, যে ল্যামডা ই/ল্যামডা পি হবে অ্যাকচুয়ালি √mp/me। এবার মাস যার বেশি হবে, প্রোটনের মাস বেশি, তার জন্য এটা সবসময় পজিটিভ একটা সংখ্যা আসবে, ধরো 3 আসবে। তাহলে ইলেকট্রনের ওয়েভলেন্থ 3 টাইমস বেশি হবে প্রোটনের থাকতে। তো এইভাবে কোশ্চেন সলভ করতে হবে। প্রথমে কোশ্চেনে কি ইনফরমেশন দেওয়া আছে, তারপরে আমি কি ফর্মুলা জানি, এবং সেই ফর্মুলাটা কোশ্চেনের সাথে একটু চেঞ্জ করে নিতে হবে, এবং সেখান থেকে আমাদের একটা সিম্পল লজিক বের করতে হবে যে আমরা কিভাবে কোশ্চেনটাকে সলভ করতে পারি কয়েক সেকেন্ডের মধ্যে। তো আমরা আজ এইভাবে যদি আমরা শিখি যে ল্যামডা ইনভার্সলি প্রপোর্শনাল টু মাস, তাহলে সেখান থেকে সহজেই তুমি কোশ্চেন পড়েই বলতে পারবে আমি জানি ল্যামডা ইনভার্সলি প্রপোর্শনাল টু √মাস। তাহলে ল্যামডা যার কম, মাস যার কম তারই হবে ডিবগলি ওয়েভলেন্থ সব থেকে বেশি হবে। তাহলে এখানে আমাদের ডিবগলি সব থেকে বেশি কার হবে, ইলেকট্রন, প্রোটন প্রথমে বলা হয়ে গেছিল। তো যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ ক্যালকুলেশন থেকে যে ইলেকট্রনের ডিবগলি ওয়েভলেন্থ বেশি হবে প্রোটনের থাকতে। এবারে চলে পরের কোশ্চেনটা আমরা সলভ করব। পরের কোশ্চেনে বলে দেওয়া হয়েছে যে ক্যালকুলেট ডিবগলি ওয়েভলেন্থ মুভিং ফর অ্যান ইলেকট্রন মুভিং উইথ ভেলোসিটি ভি ভ্যালু দেওয়া আছে। এখানে তোমাকে কি করতে বলেছে, ল্যামডা বের করতে বলেছে। তাহলে তুমি ল্যামডা সমান জানো যে h/mv। এখন প্রশ্নে তোমাকে ভ্যালু বলে দেওয়া আছে, প্লাঙ্ক কনস্ট্যান্টের ভ্যালু 6.626 × 10⁻³ জুল সেকেন্ড, এবং মাস দেওয়া আছে 9.1 × 10⁻31 কেজি। তো এখানে আমি সলিউশনটা দেখিয়েছি যে জাস্ট তোমাকে ভ্যালু বসাতে হবে, এইচ এর ভ্যালু, এম এর ভ্যালু বসাতে হবে, ভির ভ্যালু বসাতে হবে, এবং কাটাকাটি গুণফল করার পরে 10⁻10 মিটার এস। এখানে মিটার ইউনিটটা আমি বলে দিয়েছি, কিন্তু তুমি পরীক্ষায় কি করে বের করবে যে ডিবগলি ওয়েভলেন্থের ইউনিট মিটারই হয়, কিন্তু ওয়েভলেন্থের ইউনিটটা মিটারই হবে এখানে, বা সেটা কি করে তুমি বা অন্যান্য প্রশ্নে সেটা কি করে তুমি বের করতে পারবে সেটা আজকে আমি বোঝাবো। দেখো আমরা কি করবো, ল্যামডা ইউনিট বের করতে চাই, তাহলে এইচ এর ইউনিট আমরা জানি জুল সেকেন্ড, আর মাসের ইউনিট আমরা জানি কেজি, আর ভেলোসিটির ইউনিট দেওয়া আছে দেখো মিটার পার সেকেন্ড দেওয়া আছে। তাহলে এখান থেকে তুমি যদি সবকিছু কাটাকাটি করো,
তাহলে কি তোমার মিটার বেরিয়ে আসবে? ইউনিট কি বেরিয়ে আসবে? সেকেন্ডটা যদি উপরে চলে যায় তাহলে সেকেন্ডের সাথে আরেকটা সেকেন্ড গুণ হয়ে যাবে, তাহলে সেকেন্ড স্কোয়ার হয়ে যাবে বাই কেজি মিটার। তাহলে ইউনিটটা মিটার কি করে আসছে, তাহলে আমাকে সেটা বুঝতে হবে। এখন দেখো, জুল হচ্ছে কার ইউনিট? ওয়ার্ক। জুল হচ্ছে ওয়ার্কের ইউনিট, হচ্ছে জুল। ওয়ার্ক সমান আমরা কি জানি? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, সরণ যেটাকে বলা হয়, ফোর্স ইন্টু সরণ হচ্ছে ওয়ার্ক। তখন ফোর্সের ইউনিট কি? মাস ইন্টু অ্যাক্সেলারেশন। তাহলে মাসের ইউনিট আমরা কি জানি? কেজি। আর অ্যাক্সেলারেশন কি? ভেলোসিটি পার সেকেন্ড। ভেলোসিটি ইউনিট আমরা এক্ষুনি বললাম যে মিটার পার সেকেন্ড, আর এই সেকেন্ডের উপরে গেলে সেকেন্ড ইনভার্স হয়ে যাবে আবার। তাহলে এর ইউনিটটা হচ্ছে এম সেকেন্ড টু দি পাওয়ার -2। তাহলে এর ইউনিটটা যদি আমি বসাই সেটা হবে এম সেকেন্ড টু দি পাওয়ার -2। তাহলে ফোর্সের ইউনিট এখানে বসাও, ফোর্সের ইউনিট হবে কেজি মিটার সেকেন্ড টু -2, আর এখানে সেকেন্ড। তাহলে কি হবে? জুলের ইউনিটটা হবে কেজি, একটা সেকেন্ড কেটে যাবে, মিটার সেকেন্ড ইনভার্স, এটা হবে জুলের ইউনিট। তাহলে আমি এখানে জুলের ইউনিট যদি বসাই, কেজি, আচ্ছা সরি, আমরা সেখানে আচ্ছা সেখানে এস হচ্ছে ডিসপ্লেসমেন্ট, তাহলে এটা ইউনিট হবে মিটার। এস হচ্ছে ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট ইউনিট হবে মিটার। তাহলে আমরা কি ভুলটা করলাম? আচ্ছা মিটার স্কোয়ার হবে, আর সেকেন্ড তো -2 যেমন ছিল তেমন থাকবে। এস ফর ডিসপ্লেসমেন্ট, আমি একটা বল লাগিয়ে একটা বস্তুকে কতটা ডিসপ্লেস করলাম সেটাকে বলা হয় ওয়ার্ক। তো ফোর্সের ইউনিট আমরা বের করেছি কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর ডিসপ্লেসমেন্ট বা মুভমেন্টের ইউনিট হচ্ছে মিটার। তাহলে মিটার স্কোয়ার সেকেন্ড টু -2, মিটার স্কোয়ার সেকেন্ড টু -2 হবে। আর অলরেডি এ স্কোয়ার উপরে ছিল, আর নিচে কেজি মিটার আছে, গুণিতক আছে এটা। তাহলে -2 আর 2 কেটে যাচ্ছে, কেজি কেজি কেটে যাচ্ছে, তাহলে মিটার স্কোয়ার বাই মিটার করলে মিটার হয়। তাহলে এখান থেকে বুঝতে পারলে ল্যামডার ইউনিট কীভাবে মিটার হয়। তো এইভাবে তোমরা যখন ফিজিক্সে অথবা কেমিস্ট্রিতে কোনো কোশ্চেন সলভ করবে, ইউনিট মাথাতে আসছে না, বা পরের সেমিস্টারে যখন তোমাদেরকে ডেসক্রিপটিভভাবে লিখতে হবে, একটা ইউনিট যখন বের করতে হবে, বিশেষ করে এটা ফিজিক্সে কাজে লাগবে, তো তোমরা ভালো করে বোঝার চেষ্টা করবে। এইভাবে কিন্তু তোমরা ইউনিট বের করতে হবে। আমরা কি করলাম? আমরা এইচ এর ইউনিট বুঝেছি, এইচ এর ইউনিট বলে দেওয়া আছে জুল সেকেন্ড, জুল সেকেন্ড। মাসের ইউনিট কেজি হবে, এবং মিটার ভেলোসিটি ইউনিট হবে মিটার পার সেকেন্ড। জুল কি? জুল হচ্ছে মাথায় তখন তোমাকে মনে করতে হবে জুল হচ্ছে একটা ওয়ার্কের ইউনিট। তো ওয়ার্ক মানে কি? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, এটাকে এস এস বলা হচ্ছে, এটাকে সরণ বলা হয়, ফোর্স ইন্টু সরণ। তো ডিসপ্লেসমেন্টের ইউনিট কিন্তু মিটার। আর ফোর্সের ইউনিট আমরা বের করলাম এফ ইকুয়ালস টু এম এ, আর এ ত্বরণ হচ্ছে, এক্সেলারেশন হচ্ছে ভেলোসিটি পার সেকেন্ড। তাহলে ভেলোসিটি মিটার পার সেকেন্ড, এখানে সেকেন্ড তার সাথে সেকেন্ড মাইনাস গুণ করলে সেকেন্ড স্কোয়ার হয়ে যাবে, আর সেখান থেকে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে ফোর্স, এটাকে নিউটন বলা হয়। তো নিউটনের ইউনিট হচ্ছে এইটা কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো সেখানে আমরা কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ারকে এখানে এফ এর ইউনিটে বসালাম, আর এস এর ইউনিট মিটার, সেখান থেকে আমরা বের করলাম জুল, জুলের ইউনিট। জুলের ইউনিটকে আমরা মাস, ভর, সরি মাস, ডিসপ্লেসমেন্ট এবং টাইম রেসপেক্টে যদি বের করি তখন কি হবে? কেজি মিটার স্কোয়ার সেকেন্ড টু -2, এবং সেখান থেকে ল্যামডার ইউনিট হচ্ছে মিটার। দেখতে পেলে? তাহলে চলো পরের কোশ্চেনটা আমরা সলভ করি। এই কোশ্চেনটা করা হয়েছে হাইড্রোজেন বর্ণালী থেকে, হাইড্রোজেন অ্যাটম স্পেক্ট্রা থেকে, অ্যাটমিক স্পেক্ট্রা থেকে প্রশ্নটা করা হয়েছে। কি বলা হয়েছে না, ভালো করে প্রশ্নটা পড়বে। কোশ্চেন প্রথমে 3 বার পড়বে যে নাম্বার অফ স্পেক্ট্রাল লাইন অবটেন when an electron falls from n equals to 5 থেকে গ্রাউন্ড স্টেট নামবে। তাহলে আমরা কি জানি গ্রাউন্ড স্টেট কি হয়? কোনো অ্যাটমের ক্ষেত্রে গ্রাউন্ড স্টেট কত হয়? n equals to 1 হয়, সেটা আমরা জানি। এবার বলা হয়েছে যে n equals to 5 থেকে সে যখন নামছে তখন কতগুলো আমরা স্পেক্ট্রাল লাইন দেখতে পাবো। বুঝতে পারলে? এর মাঝে তাহলে কি কি আছে? n equals to 4 লেভেল আছে, এর মাঝে আছে n equals to 3 এবং n equals to 2। এটা একটা হার্ড টাইপের কোশ্চেন, যেটা তোমাদের জি মেন্সে জিজ্ঞাসা করেছে। বলছি যে একটা ইলেকট্রন এখানে আছে, n equals to 5 লেভেল আছে, সেখান থেকে সে যদি গ্রাউন্ড স্টেটে নামতে চায় কতগুলো স্পেক্ট্রাল লাইন পাবো? নিজের মতো একটাই পাবো। n equals to 5 থেকে n equals to 1 এলে একটাই স্পেক্ট্রাল লাইন পাবো, কিন্তু আমাদের অপশন দেখো 4, 6, 10, 12। তাহলে নিশ্চয় কথা ভুল হচ্ছে। তো তার জন্য কি হচ্ছে ব্যাপারটা না, এই 5 থেকে সে যখন 1 এ নামছে তখন সে কি করতে পারে? সে 5 থেকে প্রথমে নেমে 2 থেকে থেমে যেতে পারে। যখন 5 থেকে 1 এ নামছে তখন সে এনার্জি রিলিজ করছে, এবং তখন আমরা একটা ওয়েভলেন্থ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ফার্স্ট ওয়েভলেন্থ। তার জন্য একটা আমরা স্পেক্ট্রাল লাইন দেখতে পাবো, λ1 এর জন্য একটা স্পেক্ট্রাল লাইন দেখতে পাবো।
এবারে সে 5 থেকে নেমে 2-এতেও এসে থামতে পারে, তো তখন আমরা আরেকটা ওয়েভলেন্থ পাবো λ2। অথবা সে 5 থেকে নেমে 3-এ থেমে যেতে পারে, তখন আমরা পাবো λ3। আর 5 থেকে নেমে সে 4-এও নেমে যেতে পারে, 4-এও থেমে যেতে পারে, তাহলে সেখানে আমরা λ4 পাবো। সব এখানে বলেছে প্রবাবিলিটি, কতগুলো তুমি স্পেরাল প্রবাবল দেখতে পারো, সবকটা পাবে তার কোনো মানে নেই, শুধু তোমাকে প্রবাবিলিটি ক্যালকুলেশন করে বলতে হবে যে কতগুলো তুমি ম্যাক্সিমাম দেখতে পারো। তাহলে n=5 থেকে যখন সে নাম দিচ্ছে তখন অলরেডি আমরা 4টা ওয়েভলেন্থ পেয়ে গেলাম। তাহলে n=5 থেকে সে যখন নামছে তখন সে 4টা, মানে তার যত তার সংখ্যা তার থাকতে 1 কম দিচ্ছে, 4টা স্পেক্ট্রাল লাইন দিচ্ছে, 4টা লাইন দিচ্ছে। এবার দেখো ভালো করে বোঝার চেষ্টা করো, এই যে n=4 এসে থেমে গেল ইলেকট্রনটা, এ আবার নিচে নামতে পারে, কারণ এর কাছে এখানে অনেক এনার্জি আছে, তাহলে এই এনার্জিটা রিলিজ করবে। তাহলে কি করবে, n=4 থেকে এ সরাসরি নামতে পারে, n=1 নামতে পারে, n=2 তে নামতে পারে, অথবা n=3 তে নামতে পারে। তাহলে এই ক্ষেত্রে এখান থেকেও কিন্তু আমরা একই রকম ভাবে n=4 লেভেল থেকে সে যখন নামবে ঘুরে, তখন সে প্রথমে n=5 থেকে নেমে n=4 এ থেমে গেল, আর ওই 4 থেকে আবার সে কতগুলো স্পেক্ট্রাল লাইন দিতে পারে, মানে কতগুলো জায়গাতে নামতে পারে, তো সেখানে সে আবার 3টে নামতে পারে, 3টে স্পেক্ট্রাল লাইন দিতে পারে। এবার দেখো এই যে ইলেকট্রনটা n=3 তে এসে থেমে গেল, এ আবার ঘুরে এনার্জি রিলিজ করবে, কারণ এরও এনার্জি এখন হাই, সবাই সবসময় চাইবে, ইলেকট্রন সবসময় চাইবে গ্রাউন্ড স্টেট নামতে, তখন সে এনার্জি রিলিজ করবে, একটা আমরা ল্যাম্ডা পাবো, এবং সেটা আমরা স্পেক্ট্রাল লাইন বলছি। তো n=3 থেকে যখন নামবে তখন 1 এ নামতে পারে, অথবা n=2 তে নামতে পারে। তো এখানে আমরা কি দেখলাম, যখন সে n=3 থেকে নামছে তখন সে কটা স্পেক্ট্রাল লাইন দেখা যায়, 2টো। আবার এই যে 2-এতে নামলো, সে 2 থেকে সে কি করতে পারে, আবার 1-এও নামতে পারে, তাহলেই সে ইলেকট্রন গ্রাউন্ড স্টেটে পৌঁছাবে। তাহলে সবসময় গ্রাউন্ড স্টেটে এসে পৌঁছাবে কত রকম ভাবে, সেটা আমাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে এখানে দেখো, যখন n=2 থেকে সে নামছে তখন সে কিন্তু একভাবে একটা মাত্র স্পেক্ট্রাল লাইন দিচ্ছে। তাহলে যখন n=5 হচ্ছে তখন সে 4টা, মানে n=5 থেকে যখন নামছে 4টা ওয়েভলেন্থ দেখাবে। আবার যখন n=4 থেকে সে, মানে ওই একটাই ইলেকট্রন 4-এ এসে যখন তার সেখান থেকে নামবে তখন সে দেখাচ্ছে 3টে। আবার যখন 3 থেকে নামছে তখন সে দেখাচ্ছে 2টো। আর যখন n=2 থেকে সে নামছে তখন সে দেখাচ্ছে 1টা। টোটাল তাহলে 10টা হবে, এখানে 10টা ওয়েভলেন্থ হবে, কিন্তু এখানে তো আমরা অ্যান্সার বের করে পারবো 10টা। কিন্তু এটা যদি বলা হয় যে n=10, n=11, তখন কত হবে সংখ্যা? তো তখন কি হবে, তখন হবে ফর্মুলা হবে n×n-1/2। যদি সে n লেভেল থেকে গ্রাউন্ড স্টেটে নামে, তাহলে টোটাল নাম্বার অফ স্পেক্ট্রাল লাইন হবে n×n-1/2। তো এখানে যদি 5 বসাও, 5 - 1 করো, বাই 2 করো, তাহলে কত হবে, 20/2। তাহলে টোটাল কত হচ্ছে, 10টা স্পেক্ট্রাল লাইন পাচ্ছি আমরা। তো এইটা তোমরা বুঝতে পারলে যে কিভাবে ইলেকট্রনগুলো একটা পার্টিকুলার লেভেল থেকে কিভাবে পরপর নামবে, এবং সেই বেসিসে কতগুলো স্পেক্ট্রাল লাইন পাবো, সেই ফর্মুলা থেকে আমরা দেখতে পেলাম। ফর্মুলাটা থেকে ইউজ করে কিন্তু তোমরা ক্যালকুলেট করতে পারবে। এই ফর্মুলা কি করে এসছে না, এই যে আমরা বললাম যে nth লেভেল থেকে যখন সে nth লেভেল থেকে নেমে গ্রাউন্ড স্টেটে আসছে, তখন যদি n লেভেল থেকে নামে তাহলে n-1, মানে 5 থেকে নামলে আমি 4টা ওয়েভলেন্থ পাচ্ছি, তাহলে n স্টেটের জন্য আমি n-1 ওয়েভলেন্থ পেলাম। তারপরে n-2, মানে 4 নম্বর স্টেটের জন্য আমি আবার 3 পেলাম, মানে কি হচ্ছে n-1 স্টেটের জন্য n-2 পেলাম। আর এভাবে প্রত্যেকটা স্টেটের জন্য, মানে যে স্টেট থেকে নামে সেই স্টেট থেকে একটা কম পাবো। তো এইভাবে যোগ করতে করতে +1। তো এই যোগফলটা হয় ম্যাথমেটিক্সে n×n-1/2। তো এটা তোমরা ম্যাথমেটিক্সে শিখবে, এই যোগফলটা কিভাবে বের করতে হয়। সেই যোগফলের ভ্যালু হয় n×n-1/2। আর সেটা আমরা আজকে ফিজিক্যালি তোমাদেরকে বোঝালাম যে একটা পার্টিকুলার লেভেল থেকে যখন ইলেকট্রন নামবে, সে 5 থেকে নেমে 4-এ থেমে যেতে পারে, 3-এ আসতে পারে, 2-এ আসতে পারে, 1-এ আসতে পারে। বা 4-এর যে ইলেকট্রনটা আছে তার কাছে এখন অনেক এনার্জি আছে, সে এবার এনার্জিটা রিচ করবে, সে 4 থেকে নেমে 3-এ আসতে পারে, 2-এ নেমে যেতে পারে, 1-এ নেমে যেতে পারে। আর 3-এ যে ইলেকট্রন থেকে গেল সে 3 থেকে আবার 2-এতে নামবে, তারপর আবার 1-এও নামতে পারে। এখন 2-এতে যে ইলেকট্রন থেকে যাবে সে আবার ঘুরে 1-এ নামবে। তো এইভাবে তোমরা যদি বের করো তাহলে তোমরা দেখতে পাচ্ছ টোটাল 10টা ওয়েভলেন্থ বেরোবে, 10টা স্পেক্ট্রাল লাইন পাবে। আর সেইটা ফর্মুলা থেকে তোমরা যদি বের করতে চাও
n ইন্টু n মাইনাস 1/2, সেটা অ্যাকচুয়ালি এই থিওরিটিক্যাল থেকেই এই ফর্মুলাটা তৈরি হয়েছে এবং এই ফর্মুলাটা অনুসারে কিন্তু তোমরা যে কোনো কোশ্চেনে বের করতে পারবে। এবারে আরেকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং এর উপর বেস করে, সেটা নিটে তোমাদের এসেছে। তো আমরা প্রথমে কোশ্চেনটা ম্যাথামেটিক্স করেছি, পরে কোশ্চেনটা ইউনিট সলভ করেছি, তারপরে কোশ্চেনটা আমরা আবার আন্ডারস্ট্যান্ডিং এর উপর করলাম সলভ। এই কোশ্চেনটাও থাকবে আন্ডারস্ট্যান্ডিং এর উপর। তাহলে দেখো যে শর্টেস্ট ওয়েভ লেন্থ ইন বামার সিরিজ করেসপন্ড টু, কোন ট্রানজিশনটা শর্টেস্ট ওয়েভ লেন্থ দেবে। আমরা জানি যে বামার ওয়েভ লেন্থের জন্য, বামার সিরিজের জন্য n ইকুয়ালস টু 2 তে নেমে আসবে, এটা হচ্ছে n ইকুয়ালস টু 1, তারপর n ইকুয়ালস টু। তো বামার সিরিজের ক্ষেত্রে সমস্ত ওয়েভলেন্থ গুলো n ইকুয়ালস টু ইনফিনিটি থেকে বা যাই হোক, সব যে ওয়েভলেন্থ গুলো সব ল্যামডা গুলো কি হবে, n ইকুয়ালস টু ইনফিনিটি থেকে 2 এ এসে দাঁড়াবে। তাহলে যে সিরিজটা পাবো সেই সিরিজটাকে আমরা বলি বামার সিরিজ। কোশ্চেনটা সহজভাবেও করা যায় সলভ। কি কি ভ্যালু দেওয়া আছে, যে 3 থেকে নামতে পারে 2-তে, 4 থেকে নামতে পারে 5 থেকে নামতে পারে। প্রথমেরটা হচ্ছে এই 3 থেকে, এটা হচ্ছে 3 থেকে 2-তে নামলে হবে এই ট্রানজিশনটা হবে, 4 থেকে 2-তে নামলে হবে, লাস্টের অপশনটা 5 থেকে 2-তে, তাহলে 3 নম্বর অপশনটা হচ্ছে ইনফিনিটি থেকে যদি নাম, তাহলে এই 4টে ওয়েভলেন্থ পাবো আমরা। এর মধ্যে বলছি সব থেকে শর্টেস্ট ওয়েভলেন্থ। তো যদি ভালো করে একটু তোমরা ভালো করে দেখো কোশ্চেনটা, এই যে এনার্জি গ্যাপটা ডেলিটা হচ্ছে ইকুয়ালস টু এইচ নিউ, আমরা জানি হচ্ছে এইচ সি বাই ল্যামডা, এই ফর্মুলাটা আমরা জানি। তো এই ডেলি হচ্ছে সব থেকে কম, ভালো করে বোঝার চেষ্টা করো। এই ডেলির ভ্যালু হচ্ছে সব থেকে কম, স্মলেস্ট। তো স্মলেস্ট এনার্জি গ্যাপ হচ্ছে 2 আর 3 এর মধ্যে যে এনার্জি গ্যাপ, সেটা হচ্ছে স্মলেস্ট। তাহলে এই পুরো টার্মটাকে স্মল হওয়ার জন্য ল্যামডাকে হাই হতে হবে। তাহলে এনার্জি যদি স্মল হয়, ডেলি যদি স্মল হয়, ডেলি স্মল হবে কখন, যদি ল্যামডা বড় হয়। কারণ তুমি এই সি ভ্যালুটা ধরো 10, এই 10 ইউনিটকে তুমি ল্যামডা দিয়ে ভাগ করছো, তাহলে ল্যামডা যত বেশি সংখ্যা দিয়ে ভাগ, ল্যামডাকে যত ভ্যালু বাড়াবে তত এই ভাগ করলে কম হবে। 10 দিয়ে যদি ভাগ করতে তাহলে 1 হয়ে যাবে, 5 দিয়ে ভাগ করলে 2 হয়ে যাবে। তাহলে যত তুমি ভ্যালু বাড়াবে ল্যামডা যত বাড়বে, এনার্জি করেসপন্ডিং এনার্জি লেভেলের এনার্জিটা গ্যাপটা তত কম হবে। তাহলে সব থেকে লংগেস্ট ওয়েভলেন্থ কোনটাতে বেরোবে, সব থেকে লংগেস্ট ওয়েভলেন্থ পাবে তুমি n ইকুয়ালস টু 3 থেকে যদি n ইকুয়ালস টু 2 তে আসে। এখানে বলে শর্টেস্ট, উল্টো বলেছে। তাহলে সব থেকে শর্টেস্ট যদি ল্যামডা ভ্যালু সব থেকে কম করে দাও, ল্যামডা যদি কমিয়ে দাও তাহলে ডেলি কি হবে, ডেলি বাড়বে। ল্যামডা যদি বাড়িয়ে দাও তাহলে ডেলি বাড়বে। ল্যামডার ভ্যালু তুমি যদি কমাও, তাহলে ল্যামডার ভ্যালু যদি কমে দাও, 10কে যদি তুমি 0.1 দিয়ে ভাগ করো, তাহলে কত হবে, 100 হয়ে যাবে, এনার্জি গ্যাপ বেড়ে যাবে। তাহলে ল্যামডাকে যদি তুমি ছোট করো, প্রথমে ল্যামডাকে আমরা বলছিলাম 10 দিয়ে ভাগ করলে, ল্যামডার ভ্যালু 10 করেছিলাম, 10 মিটার ধরো, তাহলে আমাদের ডেলি কত হচ্ছিল, ডেলি হচ্ছিল 1 জুল ধরো, বা 1 ইলেকট্রন ভোল্ট ধরো এখন। এবারে তুমি যখন কি করছো, ল্যামডা ভ্যালুটা কমে 0.1 মিটার করলে, তখন ডেলি ভ্যালু কত হয়ে যাচ্ছে, 100 ইলেকট্রন ভোল্ট। তাহলে বুঝতে পারছো সব থেকে যে বড় ট্রানজিশনটা, বড় গ্যাপ, সেই গ্যাপটাই হবে শর্টেস্ট ওয়েভলেন্থ। তাহলে এখানে হবে ইনফিনিটিভ থেকে যে 2-এতে নামবে, সেই ওয়েভলেন্থটা হবে সব থেকে শর্টেস্ট। তো এটা আন্ডারস্ট্যান্ডিং এর উপরে আমরা সলভ করতে পারলাম, বুঝতে পারলে। এবার দেখ